নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও ভালো আছি। গতকালের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমরা হিউস্টন থেকে স্যান অ্যান্টনিও চলে এসেছি। আজ আমরা রওনা দিয়েছি টেক্সাসের আরও একটি সুন্দর ছোট শহর যার নাম স্যান মার্কোসের উদ্দেশ্যে। যারা গতকালের ভিডিও স্যান অ্যান্টনিওর ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখলাম। সকালে ব্রেকফাস্ট করে আমরা বাসে চেপে রওনা হয়েছি। স্যান মার্কোস পৌঁছাতে 1 ঘন্টা 15 মিনিট লাগবে স্যান অ্যান্টনিও থেকে। টেক্সাসের সেন্ট্রাল টেক্সাস অঞ্চলে অবস্থিত শহর হলো স্যান মার্কোস। আজ স্যান মার্কোসে পৌঁছানোর পর আমরা এখানকার দুটি বিশেষ জায়গা স্প্রিং লেক, গ্লাস বটম বোট এক্সপিরিয়েন্স এবং রিও ভিস্তা পার্ক ঘুরে দেখব। প্রথমেই স্যান মার্কোসের জিওগ্রাফিটা একটু বুঝে নেওয়া যাক। স্যান মার্কোস অবস্থিত সেন্ট্রাল টেক্সাসে অস্টিন এবং স্যান অ্যান্টনিওর মাঝামাঝি অঞ্চলে। এই এলাকার ভূগঠনের সঙ্গে জড়িয়ে আছে এডওয়ার্ডস অ্যাকুইফার, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড ওয়াটার সিস্টেম। বৃষ্টির জল লাইমস্টোনের ফাটল ও পোরাস রকের মধ্যে দিয়ে মাটির নিচে প্রবেশ করে এবং আন্ডারগ্রাউন্ড অ্যাকুইফারে জমা হয়। তারপর বিভিন্ন ন্যাচারাল ওপেনিং বা স্প্রিং এর মাধ্যমে এই জল আবার মাটির উপরে উঠে আসে। স্যান মার্কোস স্প্রিংস এর ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। এই স্প্রিংসে অসংখ্য আন্ডার ওয়াটার থেকে জল উঠে এসে স্প্রিং লেক, আর এখান থেকেই শুরু হয়েছে স্যান মার্কোস রিভার। স্যান মার্কোস স্প্রিংসে 200টির বেশি স্প্রিং ওপেনিং থাকার কথা উল্লেখ করা হয়। এটি একটি মিষ্টি জলের নদী যা হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের মানুষ বিভিন্ন তাদের নিত্যনৈমিত্তিক কাজে ব্যবহার করে আসছে। এছাড়াও একটি বিশেষ জনপ্রিয় অ্যাট্রাকশন হলো এই স্প্রিং লেকের উপর গ্লাস বটম বোট। মিডো সেন্টার গ্লাস বটম বোট ট্যুরের বিশেষত্ব হলো নৌকার নিচে গ্লাস প্যানেল দিয়ে সরাসরি জলের নিচের জগৎ দেখা যায়। জল এতটাই পরিষ্কার যে নিচের অ্যাকোয়াটিক প্ল্যান্টস, মাছ, স্প্রিং এর বাবলিং ওয়াটার সমস্ত কিছুই দেখা যায়। এই বোট রাইড শুধু সাইট সিনিং নয়, এটি স্যান মার্কোসের ইতিহাসেরও একটি অংশ। প্রথম 1946 সালে গ্লাস বটম বোটস প্রোটোটাইপ চালু হয়। তারপর দীর্ঘদিন বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে চলার পর 1994 সালে টেক্সাস স্টেট ইউনিভার্সিটি অ্যাকোয়ারিনা স্প্রিং প্রপার্টি এটি কিনে নেয় এবং জায়গাটির ফোকাস ধীরে ধীরে এন্টারটেইনমেন্ট থেকে ওয়াটার রিসার্চ এবং এনভায়রনমেন্টাল এডুকেশনের দিকে চলে যায়। আজ এখানে কাজ করছে দ্য মিডোজ সেন্টার ফর ওয়াটার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। এখানে সবথেকে ইন্টারেস্টিং একটা কথা বলা দরকার। আসলে সেন্ট্রাল টেক্সাসের মতো অঞ্চলে স্যান মার্কোস নদীর এই মিষ্টি ঝর্ণার জল একটি রিলায়েবল ফ্রেশ ওয়াটার সোর্স ছিল দীর্ঘ হাজার হাজার বছর ধরে। স্প্রিং এর আশেপাশে অবস্থিত জলে মাছ, গাছপালা, ওয়াইল্ড লাইফ থাকার কারণে প্রাচীন মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই কারণেই স্প্রিং লেককে নর্থ আমেরিকার অন্যতম দীর্ঘকাল ধরে কন্টিনিউয়াসলি ইনহ্যাবিটেড এরিয়া হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। গ্লাস বটম বোটে বসে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দেখার ইচ্ছা তো আমাদের রয়েছে, আর আমরা টিকিট কাউন্টারে টিকিট নিয়ে এই যে বোটের উপর চেপে বসলাম। এই জলের মধ্যে রয়েছে অনেক গভীর আন্ডার ওয়াটার অ্যাকুইফার। অ্যাকুইফার মানে চুনা পাথরের মধ্যে দিয়ে ন্যাচারাল স্প্রিং এর জল প্রথমে মাটির নিচে যাচ্ছে এবং তারপর সেখান থেকে আস্তে আস্তে আবার উপরে উঠে এসে এই নদীর সৃষ্টি করেছে। এখানকার ইকোসিস্টেমও অত্যন্ত বিশেষ। স্যান মার্কোস স্প্রিং এবং রিভারে রয়েছে এমন কিছু স্পিসিস যেগুলো এই অঞ্চলের জন্য অত্যন্ত রেয়ার এবং কিছু স্পিসিস শুধুমাত্র এই ইকোসিস্টেমের সঙ্গেই যুক্ত এমন রয়েছে। দেখে আমরা অভিভূত হয়ে পড়ছি। এর মধ্যে রয়েছে এন্ডেঞ্জার্ড টেক্সাস ব্লাইন্ড স্যালামান্ডার এবং অন্যান্য স্প্রিং ডিপেন্ডেন্ট স্পিসিস। অনেকে এখানে স্নরকেলিংও করার অপশন আছে বলে তলায় করছেন।
আমরা যেরকম গ্লাস বোটে যাচ্ছি, এখানে বেশ কয়েকটি গ্লাস বোট রয়েছে, সময়ে সময়ে অনবরতই সেগুলি যাতায়াত করছে। এই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার শুধু সুন্দর নয়, এটি অত্যন্ত একটি সেন্সিটিভ ইকোসিস্টেম। এখানে আমাদের যিনি বোট গাইড ছিলেন তিনি আমাদেরকে বর্ণনা করছিলেন, আর সকলেই বেশ মন দিয়ে আমরা এই ট্যুরটা দেখছি। মাঝে মাঝে টার্টেল, মাছ সমস্ত কিছুই আমাদের চোখে এই গ্লাস বটমে ধরা পড়ছে। এই স্প্রিং লেকে বোট রাইড করা ছাড়াও এখানকার আরেকটি আকর্ষণ হলো ওয়েটল্যান্ড ব্রডওয়াক। এখানে ওয়েটল্যান্ডের ভেজিটেশন এবং বিভিন্ন ধরনের প্ল্যান্ট ও অ্যানিম্যাল লাইফ ঘুরে ঘুরে দেখা যায়। এই অত্যন্ত সুন্দর জলের এই জায়গাটি দেখে আমাদের খুবই ভালো লাগলো। স্প্রিং লেকের নতুন অভিজ্ঞতা। একটা কথা না বললেই নয়, এখানে জলের নিচের গ্লাস বোটের মাধ্যমে জলের নিচের ইকোসিস্টেম দেখতে দেখতে আমি অবশ্য আন্দামানে পৌঁছে গেছিলাম। আন্দামানেও গ্লাস বোট রাইড করে আমরা জলের নিচের কোরাল লাইফ দেখে থাকি, সেটাও এক অপূর্ব অভিজ্ঞতা হয়। স্প্রিং লেকের শান্ত হিস্টোরিক্যাল অ্যাটমসফিয়ার থেকে এবার আমরা চলে এসেছি স্যান মার্কোস রিভারের আরেকটি জনপ্রিয় জায়গা রিও ভিস্তা পার্ক। এটি গ্রীষ্মকালের একটি অত্যন্ত জনপ্রিয় সিটি পার্ক এবং পপুলার ডেস্টিনেশন উইকেন্ডের জন্য। রিও ভিস্তা পার্কে সুইমিং, টিউবিং, কায়াকিং এবং প্যাডলিং করতে আসে অনেক মানুষজন। এটি আউটডোর রিক্রিয়েশনের জনপ্রিয় একটি জায়গা। এখানে স্প্রিং লেকের ওয়াটারের কারণে নদীর জল প্রায় সারা বছরই ঠান্ডা এবং রিফ্রেশিং থাকে, তাই টেক্সাসের গরমের দিনে এই নদীর জলে নেমে কিছুটা সময় কাটানোর অনুভূতিটা সত্যি অসাধারণ। আর যদি কেউ নদীতে না নামেন, তার ক্ষেত্রেও রিভার ব্যাংকে বসে সিনারি উপভোগ করার একটা ভীষণ সুন্দর সুযোগ রয়েছে এখানে। আর এখানে আরো একটি আকর্ষণ হলো র্যাপিডস, অর্থাৎ ওই যে দেখুন জোরে একটা ঢালুর মধ্যে দিয়ে ওখানে যে টিউব রয়েছে সেটা নিয়ে সবাই নেমে আসছেন এবং আনন্দ করছেন। এখানে পৌঁছালে যেন একটা উৎসবের মরশুম, আর তার মাঝে মাঝে এই বিশালাকার ওয়াটার সাইপ্রেস গাছগুলো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এখানে এলেও না একটি অন্য রকমের একটি অনুভূতি হয়, যা প্রকৃতি তার সাথে মানুষের আনন্দ, বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে গ্রীষ্মের একটা অন্য রকমের অনুভূতি পাওয়া যায়। আমরা ওখানে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। আর স্যান মার্কোস রিভারের ইতিহাস শুধু রিক্রিয়েশনের নয়, এটি একটি রিলায়েবল ওয়াটার সোর্স। এর কারণে বহু শতাব্দী ধরে মানুষ এই অঞ্চলে বসবাস করছে। স্প্যানিশ এক্সপ্লোরাররাও এই স্প্রিং এর কাছে এসেছিলেন। পরবর্তীতে স্প্রিং এবং রিভারের জল সেটেলমেন্ট এবং এগ্রিকালচারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এমনকি 19th সেঞ্চুরিতে স্যান মার্কোস স্প্রিংস এবং নদীর আশেপাশের জল বিভিন্ন শিল্পের কাজেও ব্যবহৃত হয়েছিল। এছাড়া তো রয়েছে এই অঞ্চলের ওক, মিডো, সিজনাল ওয়াইল্ড ফ্লাওয়ার্স ইত্যাদি দিয়ে অপূর্ব এক সুন্দর ল্যান্ডস্কেপ। এরপরে আমরা ওখান থেকে স্যান মার্কোসের ডাউনটাউনের দিকে রওনা দেব, এরকমই একটি প্ল্যান ছিল। ছোট্ট শহরের একটি ছোট্ট ডাউনটাউন। এখন হচ্ছে বিকালবেলা। আজ আমরা সকালের দিকে গেছিলাম গ্লাস বটম ট্যুর করতে, তারপরে অবশ্য কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকালের দিকে এখানে এসেছি। আর এরপর টেক্সাস স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের কিছুটা অংশ, যদিও ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো অনেক বড় হয়, ওটার একটু অংশ আমরা ঘুরে দেখলাম। কেমিস্ট্রি ডিপার্টমেন্টটাও দেখলাম বাইরে থেকে। তারপর ওখান থেকে আমরা স্যান মার্কোসের ছোট্ট ডাউনটাউনে যাওয়ার কথা প্ল্যান করলাম। আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর অবশ্যই আমাদের সঙ্গে আপনারা পৌঁছে যাবেন আরও একটি আমাদের গন্তব্যের শহর, সেটার ভিডিও নিয়ে আবার চলে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।